মধুমিতা পাশ ফিরে তাকায়, চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপদারি, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। রাফসান বলল, হাই, আমি রাফসান। এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। মধুমিতা বলল, ও আইছে। রাফসান বলল, বই প্রেমী মনে হচ্ছে, তাহলে এই বইটা ট্রাই করতে পারেন। মধুমিতা বলল, না ধন্যবাদ। রাফসান বলল, মিস মধুমিতা, নামটা সুন্দর। মধুমিতা বলল, আপনি আমার নাম জানলেন কি করে? রাফসান বলল, আমার আশেপাশে সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থেকেই যায়, আর আপনি তো স্পেশাল। রাফসান আবারও বলল, ডোন্ট কেয়ার, টেক ইট সিরিয়াসলি, ফান করলাম আমি। এই যে একটু আগে ক্যাশ মেমোতে ওখানে আপনার নাম লিখলেন, সেখান থেকেই দেখলাম। মধুমিতা বলল, ও আমি তবে আসি। রাফসান বলল, আমার বাইক আছে, চাইলে আপনার বাসার সামনে ড্রপ করে দিতে পারি। মধুমিতা বলল, নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চট করে জলদি কেটে পড়ে। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতা যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়েই আছে, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। রাফসান বলল, ইটস টাইম ফর রিভেঞ্জ বেবি। আমার যেটা চাই আমি ঠিকই পেয়ে যাই, নয়তো আদায় করে নেই। রুদ্র এক হাতে 3টা শপিং ব্যাগ, আরেক হাতে 4টা। বেচারা আজ হাঁটতে পারছে না। মিসমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো। দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলটল করছে। মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। মধুমিতা বলল, কিরে এসব কি? মিসমি বলল, ওই একটু শপিং করলাম আর কি। বললাম কেনাকাটা করতে ইচ্ছে করছে। রুদ্র বলল, চলো, বিল আমি দিব, তাই আর কি। মধুমিতা বলল, বই কিনতে এসে কি কিনলি? মিসমি বলল, বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3টা ডন্ট চুড়ি, এক বক্স মেকআপ কিট, 2টা টায়রা 2 জোড়া, আর জুতো 2 জোড়া, আর সাথে হালিমও নিলাম, তোর তো পছন্দ। হোস্টেলে গিয়ে খাবো, আর আমি তো হাজি বিরিয়ানি খেয়েছি। মধুমিতা বলল, আর বই? মিসমি বলল, বই তো কেনা এখনো বাকি আছে, আজ থেকে যাক, আরেকদিন বই কিনবো। রুদ্র আরেকদিন আসবে আমার সাথে। রুদ্র কান্না কান্না ভাব নিয়ে বলে, হিয়ে মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। মিসমি বলল, কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। মধুমিতা বলল, থাম তো, আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। মিসমির বুঝেছে জোরটা বেশি হয়ে গেছে, এ তো নিতে পারছে না। ও হোস্টেলের সামনে আসতে মধুমিতা আগে ভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিসমি নামতে গিয়েও থেমে যায়। রুদ্র বলল, কিছু বলবে? মিসমি বলল, আজ একটু পরীক্ষা করে নিলাম, আপনার ধৈর্য কেমন, সারা জীবন পারবেন নাকি? রুদ্র বলল, মানে? মিসমি বলল, সব কথা বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। মিসমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলকে তাকিয়ে আছে তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বোঝানোর চেষ্টা করছে? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটাও কথা বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ। সোহান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলেছে। এদিকে মিসমির সাথে রুদ্র প্রেমটাও বেশ জমেছে। আজ সবাই যে যার বাড়িতে চলে যাবে, মিসমি তাই মন খারাপ। এর অবশ্যই একটা কারণ আছে। মিসমি অনাথ, মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে। মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে। তবে মিসমি যাবে না, রুদ্র তো আছেই ওর জন্য। তাই বেশ শেষমেশে মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। মধুমিতা কানে মোবাইল, ওপাশ থেকে বড় আম্মু মানে সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন চেনে না। আসার সময় তো ট্রেনেও এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়ল সে। 3 নম্বর সারিতে এক পাশে 2টো সিট ফাঁকা, ওখানে জানালার পাশের সিটটায় বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে সে। এই আরেক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এইদিকে তার পাশে যে কোন ছেলে এসে বসেছে তার দিকে কোনো খেয়ালে নেই। অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার সময় এক জায়গায় থামলে বাস। মধুমিতার ঘুম ভাঙলো। জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি সরে যায় সে, উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। মধুমিতা বলল, আপনি? সোহান বলল, অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন বুঝি? মধুমিতা বলল, না, মানে আপনি বাড়ি যাচ্ছেন? সোহান বলল, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটা আমারও। বড় ছেলে হওয়ায় একটু বেশি আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই ওই বাড়িকে তোমার বাবার বাড়ি বলবে। তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে। এই ছেলেটা সব সময় তাকে কথা শোনায়। সোহানও চেহারা দেখে হাসছে। মেয়েটা কিউট। বাসে তেল ভরতে সময় লাগবে। সোহান এই ফাঁকে বাইরে গিয়ে পাশের হোটেলে থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কমবেশি সবাই এই খাচ্ছে।
এখানকার খিচুড়ি খুব ভালো। সোহান আগে যে কয়েকবার ঢাকা থেকে গিয়েছে সেই কয়েকবারই খেয়েছে। সোহান বলল, নাও। মধুমিতা বলল, কি? খুলে দেখো কি। মধুমিতা মনে মনে বলল, দেখতে মনে হয় খুব মজার। না, খাবো না। যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না। সোহান বলল, ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করেছে। কেমন লোক রে বাবা, আরেকবার বললও না। মধুমিতার খিদেও পেয়েছে। নিচ থেকে এখন কিছু এনে না খেলে আবার লজ্জা পেতে হবে। কিন্তু নাকের কাছে ঘ্যান ঘ্যান করতে লুঙ্গি ড্যান্স করছে। এই তো আরেকবার ডিমে কামড় দিল সোহান বলল, এই চালানোর গ্লাস দিয়ে আমায় দেখো কেন? মধুমিতা বলল, আপনাকে কোথায় দেখলাম? আজব, বাহির দেখছি। সোহান বলল, শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়ির ঢং আবার ভাল লাগে না আমার। মধুমিতা মুখ বেঁকিয়ে বলল, আপনি বললেই আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? সোহান বলল, কোলে বসিয়ে খাইয়ে দিব। কোলে বসে খাবো? মধুমিতার চোখ বড় বড় হয়ে গেল সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটার লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলছে যে বাসের সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা ইতস্তত বোধ করলো। মুখ ফসকে কি যা তা বলে ফেলেছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ির প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান এক কোন আইসক্রিম আর কিছু হাজি বিরিয়ানি নিয়ে আসে মধুমিতার জন্য। সোহান বলল, ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এইটা টেস্ট করো। মধুমিতা মনে মনে বলল, লোকটাকে কিছু না বলেও মনের কথা ভালোই বুঝতে পারে। থ্যাঙ্কস। সোহান বলল, বারবার থ্যাঙ্কস দিবেন না তো, শুনতে ভালো লাগে না। খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে, একটু পর পর বাড়িতে যেতে যেতে রাত হবে। হয়তোবা রাতের আকাশে আজ অন্ধ চাঁদ দেখা যাচ্ছে। মধুমিতা জানালার পাশে সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ে বারবার। সোহান চুলগুলোর কানের নিচে গুজে মাথায় নিচে বুকে উপর রাখলো। তেমন কেয়ারলেস কেন মেয়েটা? জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের করেছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি? মেয়েটার কপালে হাতে উল্টো পিঠ দিয়ে দেখে আসলে গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আরেকটু ঘুমাক মেয়েটা, কিছুক্ষণের মধ্যেই মেইন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে, তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো। কি ভাই, আইয়া পড়ছি, নামেন। কে কে নামবেন? বাস হেল্পারের ডাকে নড়েচড়ে বসে সোহান। মধুমিতাকে ডেকে তোলে, ইশারা দিয়ে বোঝায় নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে, সোজা অটোতে করে বাড়িতে গিয়ে পৌঁছে। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে, আসতে হয়তো ভোর হবে। তবে সোহানের মা এখনো ড্রয়িং রুমে বসে ঝিমাচ্ছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহানও মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতা জ্বরের ব্যাপারটা বলল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ওষুধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা ইতস্তত বোধ করলো। তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে? মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার আবভাব তেমন একটা ভালো না। কিছু মতলবে ডাকলো কে জানে। সোহান আর কিছু না ভেবে ওষুধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা। তারপর কয়েকবার নক করলো, কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ের চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভেজা। এত রাতে আবার গোসল করতে কে বলল ওকে? মাথায় হাত বুলিয়ে বলল, মধুমিতা ওঠো। মধুমিতা বলল, সোহান বলল, আরে উঠো একটু, ওষুধ খেয়ে আবার ঘুমাবে। মধুমিতা আস্তে আস্তে চোখ খুললো। ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান। চটপট জলদি উঠে বসে। মাত্র গোসল করে গেঞ্জি আর শার্ট পরে বের হয়ে এগুলো। গায়ে ওড়নাও নেই। চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠলো। সোহান বুঝতে পারে, অন্যদিকে তাকায়। সোহান বলল, সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ওষুধটা খেয়ে নাও। মধুমিতা বলল, সোহান বলল, আর আমি পাশের রুমে যাচ্ছি, কিছু লাগলে ডাকবে। দরজাটা লাগিয়ে ঘুমাও। মধুমিতা বলল, সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব টানছে সোহানকে। সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো। মধুমিতা ঘুমন্ত ছবি। সোহান বলল, না, কামন সোহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার এত প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতে এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইওর সেলফ। সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আওয়াজ শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়নে যেন
কোনো কমতি না হয়। মেয়ের জামাইয়ের সাথে আবার তার কোন দুঃসম্পর্কে ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরা কাজে সাহায্য করছে। নীরব বাজারঘাট কি লাগবে বারবার এনে দিচ্ছে। সিনহা কোন কারণবশত রুমে মুখ গরম করে বসে আছে। কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সোহান বলল, সিনহা। সিনহা বলল, হ্যাঁ ভাইয়া বলো। সোহান বলল, কি হয়েছে তোর রে, মন খারাপ কেন? সিনহা বলল, কই না তো, কিছু হয়নি। সোহান বলল, ভাইয়াকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেখেনি সোহান। তার কলিজাটার টুকরা আর তার হলো ছোট বোন। সোহান বলল, বলবি না কি হয়েছে? সিনহা বলল, ভাইয়া। সোহান বলল, বল। সিনহা বলল, আপু মনে হয় ভালো নেই, দুলাভাইকে আমার সুবিধার মনে হয় না। সোহান বলল, কি বলবি, খুলে বল। সিনহা বলল, আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলাভাই মনে হয় আপুকে খুব কষ্টে রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম, অনেক কাটাছেঁড়ার দাগ। সোহান বলল, তারপর? সিনহা বলল, আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গে এড়িয়ে যায়। তাছাড়াও দুলাভাইকেও আমার ভালো লাগে না, সবার সামনে এরকম, আর একা থাকলে আরেক রকম আমাকে। সোহান বলল, কি তোমাকে বলো? সিনহা বলল, বাজে ইঙ্গিত দেয়। সোহান আর কিছু না বলছে, রাগে তার রাগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বশে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, আর এসবের সত্যতা কতটুকু তাও ভেবে বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়। খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো, বাড়ির সব পুরুষরা খেতে বসেছে, মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশের সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমুর। মুক্তার স্বামী ফরহাদের সাথে একটা ছেলেও আসছে। মধুমিতা তাকে চেনে, ওই যে বইয়ের দোকানে রাফসান নামের ছেলেটা। তবে চিনেও না চেনার ভঙ্গিতে আছে মধুমিতা। বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে। রহিমা বেগম মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, বাবা আরেকটু দে গরুর মাংস। ফরহাদ বলল, এ তো খেতে পারবো না, তবুও যেহেতু দিতে চাচ্ছেন দেন। মীরাব বলল, তুই এত চোষ কেন রে ভাই, লোভ সামলাতে পারিস না? সবাই খাওয়া বাদ দিয়ে মীরাবের দিকে তাকালো। কি বলছে ও এসব? ফরহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা হয়ে গেছে। সোহান বুঝেছে মীরাব কেন এসব বলছে। মুস্কি মুস্কি হাসছে সে। মীরাবকে আগেই সব বলে দিয়েছে সোহান। ফরহাদকে বাস দিতে মীরাবকে টিমে নেওয়ার দরকার। মীরাব বলল, আরে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো ফোনে কথা বলছিলাম, এই যে কানে ব্লুটুথ। আর বলবেন না জামাইবাবু, আমার এক ফ্রেন্ড এ তো ছেঁচড়া ছেঁচড়া, খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছে করছে। সবাই খাবার খাওয়ার মনোযোগ দিল। সোহান ইশারা দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে। এবার এদিকে সবার খাওয়া শেষ, সবাই উঠলেও ফরহাদ দিব্যি খেয়ে যাচ্ছে। ফরহাদ খাওয়ার শেষে দই মুখে দিবে, ঠিক তখনই মীরাব বলল, জীবনে কি চোখে দেখোস নাই, লুম্বা সবার শেষে খেলেও ওনার শেষ হয় না খাওয়া। ফরহাদ কিছুটা ঘাবড়ে বলল, আমাকে বললে শালাবাবু? মীরাব বলল, আরে না না, ফোনে বলছিলাম। ফরহাদ বলল, ও। মুখে না বললেও ফরহাদ ঠিক বুঝতে পেরেছে মীরাব কথাগুলো তাকেই বলছে। তার আর খাওয়া হবে না। রাগে সে উঠে যায়, তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে। কিন্তু ঝুমুরের এর সাথে কথায় মুক্তা আর যেতে পারে না। আজ সারাদিন ওর সাথে গল্প করতে হবে মুক্তাকে। এদিকে বিকেলবেলা পিছনের পুকুরটা পাশে একা একা বসে আছে মধুমিতা। কানে হেডফোন গিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেকদিন পর মুক্তা আপুর পাশে বসে থাকলে ভালোই লাগে। তবে ঝুমুর বারবার মুক্তা আপুর সাথে একা একা কি জানি বলতে চাচ্ছিল। বুঝতে পেরে মধুমিতা নিজেই উঠে আসে। এমন সময় মধুমিতার মনে হলো পেছনে কেউ আছে। পেছন ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে ফেলে। রাফসান বলল, রিল্যাক্স, আপনি একা একা বসে আছেন যে? মধুমিতা বলল, না মানে আমি। রাফসান বলল, এমনিতেই কেউ বসে থাকে বুঝি, কাউকে মনে করছেন হয়তোবা। মধুমিতা বলল, না না, তেমন কিছু না। রাফসান বলল, পুরনো কোনো কথাও তো মনে পড়তে পারে। এই কথা শুনে মধুমিতা হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল। সেই দিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। মধুমিতা বলল, না তেমন কিছু না। রাফসান বলল, হলেও বা কি আসে যায়, পাস্ট ইজ পাস্ট। রাইট। কথা বলতে বলতে রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি। তার তো রিয়াদের কথা মনে পড়ছে। শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ানের লোকদের সাথে হাত আছে। তাছাড়াও পেয়ে গেছে নিশ্চয়, আবার কোনো গন্ডগোল করবে না তো? সোহান বলল, বাট হোয়াট
অ্যাবাউট ইওর পোস্ট মিস্টার রাফসান। রাফসান কিছুটা দূরে সরে বলল, আরে সোহান, আপনার সাথে তো পরিচয় হওয়াই হলো না। সোহান বলল, আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমায় দেখে দেখে চিনতে পারেননি। কথা বলতে বলতে সোহান ওদের কাছে চলে আসলো। মধুমিতা কিছুই না বলে ঘরে চলে যায়। সোহান রাফসানের ঠিক সামনে এসে দাঁড়ায়। সোহান বলল, তা আমাকে একটু বলেন আপনার অতীত নিয়ে। রাফসান বলল, ইয়ে মানে। সোহান বলল, ইয়ে টিয়ে বুঝি না ভাই, আপনি আমাদের গেস্ট, আশা করি গেস্টের মতোই থাকবেন, বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না, বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম। রাফসান বলল, ওই আমার ফোনটা ঘরে রেখে এসেছি, মা ফোন দিতে পারে, যাই তবে পরে কথা হবে বলবো। রাফসান তাড়াতাড়ি কেটে পড়ে। সোহানের সন্দেহ ঠিক, এই ফরহাদ আর রাফসানকে একদমই বিশ্বাস করবে না, দুজনের মতলব ভালো না। আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছুই বলেনি, এবার কথা থেকে নিয়ে আসলো একে। সোহানের এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। মধুমিতা ঘরে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লোকের হুম করে ঢুকলো সোহান। ঢুকেই এক টানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে। মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরে পড়ে যায়। সোহান বলল, এত শখ ছেলেদের সাথে গল্প করার, রাফসান এত কাছে কেন গিয়েছিল তোর? মধুমিতা ভয়ে ভয়ে বলল, আমি আসলে খেয়াল করিনি ভাইয়া, আপনি দূরে যান একটু। সোহান বলল, কেন, আমি কাছে আসলেই দোষ তাই না? আর এই রাফসান সম্পর্কে জানো তুমি কিছু? জানো ওকে? মধুমিতা ভয় কিছু বলতে পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে, চুরিরগুলো ভেঙে একদম হাতে টুকরো টুকরো হয়ে গেঁথে গিয়েছে ওর। সোহানের এদিকে খেয়াল নেই। সে কখন যে জানতে পেরেছে রাফসানি রিয়াদ, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, রাফসান আর অন্য কেউ না, বরং রিয়াদ নিজে ফেস বদলিয়ে মোটা অঙ্কের টাকা ফরাদকে দিয়ে এখানে এসেছে সে। সোহান বলল, কি হলো, অ্যান্সার মি। মধুমিতা কান্না করছে। মধুমিতা হঠাৎ কান্না দেখে সোহানের বেহুশ ফিরে সাথে সাথে ওর হাত ছেড়ে দূরে সরে যায়। মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। সোহান দেখে হাতে চুরি ভেঙে কিছুটা রক্ত। সোহান বলল, ও শিট, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি, একটু এদিকে আসো। মধুমিতা আরও পিছনে সরে যায়। সোহানের এত রাগ চেহারা এর আগে কখনো দেখেনি। মধুমিতা। সোহান বলল, আসো বলছি, কথাটা কিছুটা ধমক দিয়েই বলল। মধুমিতা ভয়ে আবার আরও দূরে চলে গেল। সোহানও বুঝতে ওকে বললে আর লাভ নেই। নিজেই ডয়ার থেকে ফার্স্ট ইস্ট বক্স বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সোহান বলল, সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, ফরগিভ মি। সোহান আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর, নিজে ব্যথা দিয়ে নিজে মলম লাগিয়ে গেল। মনে হয় নিজের প্রপার্টি মনে করে নাকি মধুমিতা ওর বিয়ে করা বউ? রাগে ব্যথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে সোহানের রুমের পাশেরটাই আমাকে দিতে হলো। সবাই পড়া কপাল। আপু, আমি আর পাচ্ছি না। এক কথা বলেই ঝুমুর অধরে কাঁদতে লাগলো। মুখটা কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। শুধু এটুকুই জানে, যা হচ্ছে হয়তোবা ভালো হচ্ছে না। সে সোহানকে জানে, ও যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে, ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নিবে। মুক্তা বলল, বোন আমার, থাম এবার, আমি তো তোকে আগেই বলেছি, সোহান তোকে আর সিনহাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখনো ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? ঝুমুর বলল, কেন বাসবো না আপু? মধুমিতাকে তোর সোহান ভাই বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাববে? মধুমিতার প্রতি তো তার খুব টান। মুক্তা বলল, তোর হয়তো কোনো ভুল হচ্ছে। ঝুমুর বলল, কোনো ভুল হচ্ছে না আপু, আমি রাত হোক বা বিকেল হোক যখনই সোহানকে মধুমিতার রুমে যেতে দেখি, সোহান নয়তো পুরুষ মানুষ, কিন্তু মধুমিতাও কি বারণ করতে পারে না সোহানকে? নাকি ওর চরিত্রেই দোষ? মুক্তা বলল, ছি ঝুমুর, এসব কি ভাষা বল? মানলাম তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে যাস না মধুমিতাও ও কিন্তু এই বাড়িরই মেয়ে, আর আমি আমার ভাইকে চিনি। ওর মনে সত্যি যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে, তবে ও সব ভেবেচিন্তেই এগোবে। ঝুমুর বলল, বা আপু, এখনো তুমি তোমার ভাইয়ের পক্ষই নিচ্ছ? মুক্তা বলল, আমি কারো পক্ষ নিচ্ছি না ঝুমুর, আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলে তাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি জানি। প্লিজ তুই সোহানকে ভুলে যা। মুক্তা আর কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো। তবে ঝুমুর এখন কি করবে? তার তো আর সহ্য হচ্ছে না।
মধুমিতাকেও তো এখন খুব বাজে লাগছে। এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে, তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ফরহাদ বলল, টেস্ট মি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। গাইয়া ভূতকে তো শুধু জমিদার বংশ দেখে বিয়ে করেছিলাম, ওকে আমি তেমন কিছু মনে করি না। তা তো আমার রক্ষিত হওয়ার যোগ্য না। দেখলেই গা গলিয়ে বমি আসে। কোথায় ও আর কোথায় তুমি? একবারও শুধু টাকাগুলো হাতেই নেই, তারপর বাড়ি থেকে পালাবো। ওইদিকে রিয়াদ নামের ছেলেটা কথা মনে বলছিলাম না, হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাস, যা জানার বা বোঝার সবটা হয়ে গিয়েছে। সোহানের আরও কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে। তবে এত রাতে ওর রুমে যাওয়াটা ঠিক হবে না, তবে না গিয়েও তো উপায় নেই। রিয়াদ যদি কিছু করে বসে। সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। সোহান বলল, আরে মিস্টার ফারহাদ, আপনি? ফারহাদ বলল, না না, মানে সোহান বলল, আপনার রুম তো 3 তলায়, গেস্ট রুমটায়। তো তো দোতলায় কি করছেন আপনি? ফারহাদ মনে মনে সোহানকে একটা গালি দিয়ে বলল, এই তো যাচ্ছি। তা আপনি কি করছেন? সোহান বলল, বউয়ের কাছে আসছি। রাফসান বলল, হোয়াট? সোহান বলল, মা, আপনি জানেন না মধুমিতা ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। রাফসান বলল, আচ্ছা, আমি যাচ্ছি। রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো মধুমিতা যেই কাজিনের সাথে বিয়ে ঠিক করেছে সেই বিয়ে ভেঙে দিয়েছে। তবে কি সোহানের সাথেই বিয়ে হয়েছিল, ঠিক করেছিল, বিয়েটা ভাঙেনি? এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতা তাকে একা রাখা সেভ না, তাই নিজের ওর রুমে ঢুকে গেল। এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফেলিয়ে দিতে ইচ্ছে করে। মেয়ে হয়ে রুমের দরজা লাগায় না, কেমন বদ অভ্যাস এটা। সোহান ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজা লাগিয়ে পাশের সোফায় শুয়ে পড়ে। সকালে মীরা কোনো কারণবশত বাড়ির সবাইকে ড্রয়িং রুমে জড়ো করছে। মধুমিতা আর সোহানকে ডাকতে গিয়ে মুক্তা, সোহানের রুম ফাঁকা। মধুমিতার রুমের নক করতে সোহান চোখ ডলতে ডলতে দরজা খুলে। দুজন দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায়। আর মধুমিতা এখনো চিপটাঙ্গিয়ে হয়ে ঘুমাচ্ছে। মুক্তা বলল, সোহান? সোহান বলল, আপু, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। কিন্তু মুক্তা বলল, প্রেম করিস আর যাই করিস না কেন, কিছু অতিরিক্ত ভালো না। তুই জানিস বাড়িতে বাইরের লোক আসছে। সামহাও এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই মধুমিতাকে খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না, তোর কোনো এক্সকিউজ কাজে দিবে না। সোহান বলল, তুই যেমনটা ভাবছিস তেমন না, আমার কথাটা শোন। মুক্তা বলল, নিচে আয়, মীরা সবাইকে আসতে বলেছে। মুক্তা আর কিছু না বলে মধুমিতাকে ডাকতে যায়। ওর রুমে সারা রাত যে কেউ ছিল তা সে জানেই না। সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে, গায়ে চাদর দিয়ে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনো এমন কিছু হয়নি, তবে ওরা আজকালকার ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে পারে। বাড়ির বড়দের জানাতে হবে এই বিষয়ে। মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে। এদিকে নিচে সবাইকে এক এক করে ফরহাদের সব কুকর্মের কথা ফাঁস করে দিচ্ছে। মীরা প্রমাণও সব হাতে মুঠোয়। হয় সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছে। মরিয়ম বেগম বলছেন, এই জানোয়ারটির চোখের সামনে থেকে সরা, আমি আর পাচ্ছি না। সোহান বলল, মা, সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। মুক্তা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবেনি এত সহজে জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে। নীরব শক্ত করে মুক্তার হাতটা ধরে রেখেছে। এসব অশান্তির মাঝেও নীরবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায়। ডুব দেয় অতীরের স্মৃতিতে, কলেজের লাইফের সেই প্রেম। এই সময় খুব ভালোবাসতো নীরব মুক্তাকে। মুক্তা যে বাঁচত না এমন নয়, তবে ওই যে পরিবার, কেউ বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর মীরা বের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছে। মনে হয় কেউ কাউকে এতটা চাইলে হয়তো বা উপরওয়ালা তাকে দিয়ে দেয়। সন্ধ্যার আকাশটা আজ আলোয় ফুটেছে। রাত হলেও চারিদিকে আলো, তবে বা না কেন, পূর্ণিমার রাত যে। বাড়িতে একটা টু শব্দ হচ্ছে না। সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে, পুরো শান্ত পরিবেশ। হালকা বাতাসও হয়েছে চারিদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা, খোলা চুলগুলো দুলছে। বারান্দা থাকা ড্রিম ক্যাচারাও দুলে দুলে হালকা আওয়াজে করছে অনেকটা, পিয়ানো বাজানোর মতো। পাশেই দাঁড়িয়ে আছে সোহান, কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখনো যে পাশে কেউ এসে দাঁড়িয়েছে
তা দেখেনি মধুমিতা। এদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষ নিজেই গিয়ে মধুমিতার হাতটা ধরল। মধুমিতা পাশ ফিরে তাকায়। সোহানের বুকটা ধকপক ধকপক করে, চোখে এখনো 2 ফোঁটা পানি টলটল করছে। কেঁদেছে হয়তো খুব। নাকটা একদম টকটকে লাল হয়ে গিয়েছে। গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। সোহান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আর তাকানো যাবে না, নয়তো এই নেশাটা আর আটকানো যাবে না। নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে। সোহান আজ রাতের নীরবতা ভেঙে সোহানি বলতে লাগলো, মলম দিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে হয় লাগিয়ে নিও। আর কাঁদবে না একটুও। এই বলে যেই না সোহান যেতে নিবে, মধুমিতা ওর হাতটা ধরে ফেললো শক্ত করে। এই প্রথম মধুমিতার নিচ থেকে সোহানকে আটকালো। সোহান আবারও ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সোহান বলল, কি বলবে, তাড়াতাড়ি বলো। তারা আছে আমার যেতে হবে। মধুমিতা বলল, থেকে গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথেই হয়। কেন, মায়েরও আজ মন ভালো নেই। আর কার কাছে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যেও না প্লিজ। সোহান বলল, কিন্তু। মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে। মধুমিতা তার মনে সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এইদিকে সোহান কি করবে বুঝছে না। না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে, না পারছে পুরোপুরি নিজের করে নিতে। আর মধুমিতা আর আজও কোনোটা ভুল নেই, কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। সোহান বলল, মধুমিতা বলল। সোহান বলল, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো, আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না। মধুমিতা বলল, আমার সাথেই থাকেন। সোহান বলল, বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ, তোমার অবস্থা এখন ভালো না। মধুমিতা বলল, আমার সাথেই থাকেন। মধুমিতা বলল, এটা আবদার পূরণ করা যায় না। মধুমিতা। সোহান বলল, না যায় না। সোহান নিজেকে মধুমিতার থেকে ছাড়িয়ে যেতে চলে নেয়। কি যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরশ করে দেয় চুমো। এরপর নিজের রুমে চলে যায়। আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। মধুমিতা আস্তে করে খাটে শুয়ে পড়ে। মুক্তা বলল, মা আসবো? মরিয়ম বেগম বলে, আয় মা, জিজ্ঞেস করার কি আছে, কিছু বলবি? মুক্তা বলল, সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো। মরিয়ম বেগম বললেন, জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। মুক্তা বলল, ওরা আজকাল ছেলে মেয়ে যদি কিছু। মরিয়ম বেগম বলেন, সোহানের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না। মুক্তা বলল, কিন্তু মা। মরিয়ম বলল, কাল তোরা মামা আসবে বুঝলি। মুক্তা বলল, এর মাঝে মামা আসলো কোথা থেকে? মরিয়ম বেগম বলেন, আসেনি, আসবে। কাল মধুমিতা আর সোহানের বিয়ে। মুক্তা বলল, কি এত তাড়াতাড়ি? আর ওদেরকেও তো বলা হয়নি। মরিয়ম বেগম বলেন, আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে। রহিমা মধুমিতাকে কালকে মানিয়ে নিবে। আর সোহান তো পুরো পাগল, এখন বলল এখনই রাজি। মুক্তা বলল, হঠাৎ করে এমন সিদ্ধান্তর কারণ কি? মরিয়ম বেগম একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, একবার 1 সপ্তাহের ভালোবাসার সাথে কাটা দিয়ে নিজের মতো জোর করে অন্যজনের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম। তার ফল যে খুব এত তিতো হবে তা হয়েছে। কাউকে কষ্ট দিতে চাই না। মুক্তা দেখলেও তার মায়ের চোখে পানি। ঠিকই, এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী। তার মা তার মীরাবের ব্যাপারটা জানতো, তবে সমস্যা হওয়ার ব্যাপারটা তিনি মানতে চায়নি। জোর করে বড়লোকের ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তার শান্তি হয়েছে কি হয়নি, পুরো পরিবার সেই ভুলটা শুধরাচ্ছে আজ। দ্বিতীয়বার করতে চান না। মরিয়মের বললেন, সোহান আর মধুকার পর তোর আর মীরাবের আবারও সবাই জানিয়ে দিব। সবাই খুশি, বই কি কষ্ট পাবে তা মুক্তা বলতো, তা দেখা যাবে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। ওদিকে বাড়ির বাকিরা আগে থেকে সোহান আর মধুমিতার বিয়ে দিতে চাওয়ার ব্যাপারটা জানে। কারো কোনো আপত্তি নেই। শুধু একজন দূর আকাশে তাকিয়ে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের, তবে অভিযোগ নেই কোনো। হয়তো এটাই ভাগ্যে ছিল। সবটাই এবার হাসিমুখে মেনে নিতে হবে। সে পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখে বাড়িটাকে আজ অন্য রকম লাগছে। কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও এসেছে। মধুমিতাকে নিয়ে ওরা মার রুমে চলে যায়। সোহান আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানায় ওকে। মধুমিতা বলল, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল, নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। মধুমিতা বেগম বললেন, তাই তো সাদামাটাভাবে বিয়েটা দিতে চাচ্ছি। আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়ে দিব। আগে বলতো সোহানকে তোর কেমন মনে হয়? মধুমিতা বলল, একজন দায়িত্ববান পুরুষ, যার মনে হয় তো আমার প্রতি সমুদ্রের সমান প্রেম আছে। রহিমা বেগম বললেন, তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করবে যাতে তার মতোই হয়? মধুমিতা কিছুই বলছে না। রহিমা বেগম বললেন, তুই নিশ্চিত থাক, সোহান রায়হানের মতো না।
মধুমিতা বলল, ওর নামটা না উঠলেও পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক রিয়াদ রায়হানের মতো, আরেক সোহান মিরাবের মতো। রহিমা বেগম বললেন, রায়হানের অবস্থা ভালো নেই, পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে। মধুমিতা বলল, মানে? রহিমা বেগম বললেন, তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল, কিন্তু মেয়ের নাকি চরিত্র ভালো না, ওর অন্য কার বাচ্চা পেটে নিয়েছে। ওদের কথা বাদ, এই লাল শাড়িটা পরে আয় তো, একটু পর মুক্তা এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে। রহিমা বেগম চলে গেল। মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়েছে নিল। এটা তো সত্যি নিজের অজান্তেই সে সোহানকে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করাটাই নিশ্চুক বোকামি। একটু পর মুক্তা ওরা এসে হালকা করে সাজিয়ে দিয়ে গেল মধুমিতাকে। ওইদিকে সোহানও একা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা। ওইদিকে মীরাব, সিনহা ওরাও তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবেই ছেড়েছে ওকে। সোহানের আগেও কতবার এই রুমে এসেছে, তবে এইবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসেছে, কি করবে বুঝছে না বেচারা। কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে গিয়েছে। সোহান বলল, আজকে রাতে ঘুম ছাড়লো না? মধুমিতা তখনও ঘুম পুরোপুরি দেয়নি। সোহানের আসতে বলাটায় কথাটা সে নড়ে উঠে। পাশে সোহানকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। সোহান বলল, আরে 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 পাগল হলে নাকি তুমি? কি করো? মধুমিতা বলল, না মানে বড় আম্মু বলেছিল করতে, তাই বড় আম্মু বলেছিল সোহান ভাইয়ের পাড়া ধরে, তাই আমি সালাম করলাম। আর বড় আম্মু না, আজ থেকে আম্মুকে শুধু আম্মু বলেই রাখবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকাদের মতো এত বড় ঘুমটা দিয়ে রাখছো? এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কের মতো সবাই ঘুমাতে হবে? মধুমিতা কি বলবে বুঝছে না। এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয়। সোহান বুঝে মুচকে একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। এমন কিছু হওয়ার সে সন্তুষ্ট হয়ে গিয়েছে। সোহান বলল, এখন কি বাংলা সিনেমার মতো কথা বলবো শুধু, নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? মধুমিতা লজ্জায় আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোঁট কাটা কেন, কোন কথা মুখে বাজে না। সোহান নেশার ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে। মধুমিতা বলল, সোহান বলল, তোমার মাঝে হারানোর অনুমতি দিবে? মধুমিতা কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পিঠটা ধরে আছে। সোহানও বুঝলো মধুমিতা আর নেই। আর তারপর গল্পটা এখানেই শেষ গাইজ। তো এভরিওয়ান, গল্পটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে আপনাদের অনুভূতি জানিয়ে দিয়েন। আর হ্যাঁ, আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমার গল্পগুলো শুনেন, কিন্তু এই ছোট্ট ভাইটাকে আপনারা সাবস্ক্রাইব করেন না, পাশে থাকেন না। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার গল্পগুলো শুনেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে এটাও জানাবেন। আল্লাহ হাফেজ।